আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। বিগ ব্রেকিং, পূর্ব পশ্চিমের প্রথমেই যা থাকছে, কারাবাখ বিজয় উদযাপনে আজারবাইজানে এরদোগান। ধিক্কার, এবার ফ্রান্সে মুসলিম বিরোধী কঠোর আইন জারি। তোলপাড়, জো বাইডেনের ছেলের বিরুদ্ধে আয়কর সংক্রান্ত তদন্ত শুরু। এদিকে ভারতীয় নাবিক সহ লিবিয়ায় আটক তুরস্কের জাহাজ, কড়া জবাবের হুঁশিয়ারি তুর্কির। ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিল ইরান। সবশেষে আরও জানাবো, বিধ্বস্ত হল মঙ্গলের জন্য তৈরি স্পেস এক্সের পরীক্ষামূলক রকেট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিরোধপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারিদের বিজয় উদযাপনে অংশ নিতে বৃহস্পতিবার আজারবাইজান সফরে যান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার আগমন সামনে রেখে বড় আকারের বিজয় কুচকাওয়াজের মহড়া দিতে রাজধানী বাকু জুড়ে 6 সপ্তাহের লড়াইয়ে জব্দ করা অস্ত্র ও যুদ্ধ সম্ভারের প্রদর্শন করছে আজারবাইজান। এরদোগানের অফিস জানায়, গৌরবময় বিজয় একসঙ্গে উদযাপনে তুর্কি নেতার এই সফর বড় সুযোগ করে দিয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এরদোগানের। এছাড়া এই সামরিক প্রদর্শনীতে সভাপতিত্ব করবেন তিনি। পাহাড়ি অঞ্চলটি নিয়ন্ত্রণে আর্মেনিয়ার বিরুদ্ধে বিজয়ে দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশ চলছে। এরদোগানের অফিস জানায়, তার এই সফর দুই বন্ধু দেশের সম্পর্ক জোরদারের সুযোগ বাড়াবে। এছাড়া আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আজারিদের ন্যায়সঙ্গত অধিকারের কথা বলাও সহজ করে দেবে। গত মাসে নাগর্নো কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের ঐতিহাসিক বিজয় এরদোগানের গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অভ্যুত্থান হিসেবে দেখা হচ্ছে। সাবেক সোভিয়েত ককেসাস অঞ্চলে ক্ষমতার ভারসাম্য প্রভাব বিস্তারে তুরস্কের নেতৃত্বের পর্যায়ে নিয়ে গেছেন তিনি। গত সেপ্টেম্বরের শেষ দিকে কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের লড়াই শুরু হয়। এতে আজারিদের সামরিকভাবে সহায়তা করে তুরস্ক। যুদ্ধে 5,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। মুসলিম বিরোধী নতুন আইন পাশ করতে যাচ্ছে ফ্রান্স। নতুন আইনে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক উঠেছে। এতে নারীর ধর্মীয় পোশাক ও ঘরোয়া ইসলামী শিক্ষায় কড়াকড়ি আনা হয়েছে। আইনে বলা হয়েছে, প্রত্যেক মসজিদকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে, যাতে সহজে সেগুলোকে শনাক্ত করা যায়। মসজিদে বিদেশি ফান্ড নিষিদ্ধ হবে না, তবে সেটি 10,000 ইউরোর বেশি হলে ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। সরকারি অফিস সহ মার্কেট, সুইমিং পুল ও পরিবহন সেক্টরে ধর্মীয় পোশাক নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। এর মাধ্যমে নারীদের হিজাব পরার উপর আরও বেশি কড়াকড়ি আরোপ হলো। এছাড়া শিশুদের বয়স 3 বছর হলেই স্কুল বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ কোনো কারণ ছাড়া ঘরোয়া শিক্ষা দেয়া যাবে না। মূলত কঠোর অনুশাসন শেখার অপ্রকাশ স্কুল বন্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আল জাজিরা জানিয়েছে, মসজিদ সমিতি, সরকারি অফিস এবং স্কুলগুলোতে নজরদারি বাড়াতে আইনটি আনছে ফ্রান্স। তবে 50টি ধারার এই আইনে ইসলাম বা মুসলিম কোনো শব্দই উল্লেখ করা হয়নি। মুসলিম বিরোধী আইনটি নিয়ে ইতিমধ্যে বিতর্ক উঠলে ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাস্টেক্স জানান, এটি সুরক্ষার আইন, কোনো ধর্মের বিরুদ্ধে এ আইন নয়। চরম পন্থা থেকে মুসলিমদের এটি মুক্তি দেবে। সামনে কয়েক মাসে পার্লামেন্টের অধিবেশনে আইনটি নিয়ে তর্ক বিতর্ক করবেন ফ্রান্সের আইন প্রণেতারা। এরপর এটি চূড়ান্তভাবে পাশ হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি, আল জাজিরা। যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আয়কর সংক্রান্ত তদন্ত শুরু করেছে তদন্ত কমিশন। প্রচারে বারবার এই কর ফাঁকির অভিযোগ করেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়ে তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আয়কর সংক্রান্ত তদন্ত শুরু হয়েছে। বাইডেন পুত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, আমি গতকাল জানলাম যে মার্কিন অ্যাটর্নির অফিস আমার আয়কর নিয়ে তদন্ত শুরু করেছে। আমি এই ঘটনাটাকে খুবই গুরুত্ব দিচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে এই ব্যাপারে পেশাদার ও বস্তুনিষ্ঠ পর্যালোচনা হবে। তার দাবি, আয়করের বিষয়টি আমি আইনি পথে থেকে করেছি এবং ঠিকভাবে করছি।
পেশাদার কর পরামর্শদাতাদের কথা মেনেই করেছি। আর টিম বাইডেনের তরফে আরেকটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ইলেক্ট তার ছেলেকে নিয়ে খুবই গর্বিত। গত কয়েক মাসে হান্টারের বিরুদ্ধে বিষাক্ত রাজনৈতিক আক্রমণ করা হয়েছে, কিন্তু তিনি সেই চ্যালেঞ্জ সাফল্যের সাথে মোকাবেলা করেছেন। এই আক্রমণ তাকে আরও বলিষ্ঠ করেছে, অর্থাৎ নাম না করেই ট্রাম্পের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প নিয়মিতভাবে বাইডেনের ছেলের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ করেছেন। তবে এই তদন্তের নির্দেশ বাইডেনের কাছে অস্বস্তির কারণ তিনি এখন তার মন্ত্রীদের নাম ঘোষণা করছেন। কিছুদিনের মধ্যে পরবর্তী অ্যাটর্নি জেনারেলের নামও ঘোষণা করবেন তিনি। তখন তিনি তদন্ত সামলাবেন। আগামী 20শে জানুয়ারি বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তার আগে তদন্ত শেষ হলে ভালো, না হলে তার সামনে তদন্ত কাঁটা থাকবে। ট্রাম্প ও তার সহযোগীদের অভিযোগ ছিল, বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন বিদেশে ব্যবসা বাড়ানোর জন্য তার রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়েছিলেন হান্টার। বাইডেন পুত্র 2014 সালে ইউক্রেনের এনার্জি কোম্পানির বোর্ড সদস্য হন। তখনই বাইডেনের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে, কারণ বাইডেন তখন ইউক্রেন বিষয়ে মার্কিন নীতি তৈরির মধ্যে ছিলেন। গত সেপ্টেম্বরে সিনেটের রিপাবলিকান সদস্যদের নেতৃত্বাধীন দুটি কমিটি একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়েছিল, হান্টার বাইডেনের বোর্ড সদস্য হওয়াটা সমস্যাজনক এবং এর ফলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসের পক্ষে নিরপেক্ষভাবে নীতির রূপায়ণে অসুবিধা হয়েছে। তবে হান্টার বাইডেনের কোনো কাজের ফলে নীতি রূপায়ণে বাধা এসেছে তা কমিটি জানায়নি। সূত্র ডয়চে ভেলে। তুরস্কের মালবাহী একটি জাহাজ আটক করেছে লিবিয়ার বিদ্রোহী খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি। পূর্ব লিবিয়ায় 9 জন তুরস্কের ও 7 জন ভারতীয় নাবিক সহ জাহাজটিকে আটক করা হয় বলে ডয়চে ভেলের খবরে বলা হয়েছে। এলএনএ এক বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিম তুরস্কের দিকে যাওয়ার সময় মাভরৌকা নামে জাহাজটি আটক করা হয়। তাতে 9 জন তুরস্কের ও 7 জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পশ্চিম লিবিয়ার গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ডকে অস্ত্র দিয়ে সাহায্য করছে আঙ্কারা। ত্রিপলি ভিত্তিক ওই সরকারকে পূর্ণ সমর্থন জানায় তুরস্ক ও কাতার। অন্যদিকে আমিরাত, মিশর ও সৌদি আরবের সমর্থন বিদ্রোহী হাফতার বাহিনীর দিকে। এদিকে অবিলম্বে জাহাজটি ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে, হাফতারের বাহিনী আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে এবং যদি এভাবে তারা তুরস্কের ওপর আঘাত হানার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছর লিবিয়ায় রাজনৈতিক স্থিতিবস্থা ফেরানোর চেষ্টা ও নির্বাচন হওয়ার উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ। তবুও হাফতার ও তার মিলিশিয়া বাহিনীর আক্রমণ চালিয়ে যাচ্ছে। তুরস্কের স্বার্থের ওপর আঘাত করলে এবার কঠোর জবাব দেয়া হবে। এ নিয়ে চলতি বছরে তুরস্কের দ্বিতীয় জাহাজ আটক করল হাফতারের বাহিনী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার হেঞ্জেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়েমেনের বেসামরিক লোকজনের উপর সৌদি আরবের নেতৃত্বাধীন হামলার ভূমিকা রাখার অভিযোগে তার উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সরকার ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা জারি করার একদিন পরেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যবস্থা নিল। ইরানের মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইয়েমেনে নিরীহ মানুষের উপর গণহত্যা, সৌদি জোটকে অর্থ, অস্ত্র ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করা, ইয়েমেনের ওপর অমানবিক অবরোধ আরোপ করে রাখা, দেশটিকে কয়েক খণ্ডে বিভক্ত করার প্রচেষ্টা, রাজনৈতিক উপায়ে ইয়েমেনের সংকট সমাধানে বাধা দেয়া সহ আরও কিছু অপরাধে ভূমিকা রাখায় হেঞ্জেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বুধবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর আগে মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান ইয়েলুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ব্যবসায়ী ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারশিপ রকেট 8 মাইল ছোটার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। মঙ্গল গ্রহে পাঠানোর উদ্দেশ্যে তৈরি এই পরীক্ষামূলক রকেট যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসে স্পেস এক্সের বোকা চিকা গবেষণা ও উন্নয়ন কেন্দ্র থেকে বুধবার উড্ডয়ন করে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভিডিওতে রকেটটি বিশাল বিস্ফোরণে বিধ্বস্ত হতেও দেখা গিয়েছে। তবে বিধ্বস্ত হলেও ইলন
মাস্ক এই নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। টুইটারে তিনি লেখেন, আমাদের যে ডেটা দরকার ছিল তা পেয়েছি। তিনি আরও লেখেন, মঙ্গল আমরা আসছি। পরীক্ষামূলক কাজে ভুল হলে তা সাদরে গ্রহণ করার ক্ষেত্রে মাস্ক ও স্পেস এক্সের পরিচিতি রয়েছে। উড্ডয়নের আগেই তিনি ভক্তদের সতর্ক করে দিয়েছিলেন, কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। এর আগেও স্টারশিপ রকেটের কয়েকটি প্রোটোটাইপ মডেল চাপ পরীক্ষার সময় ধ্বংস হয়েছে। বিশাল আকৃতির এই রকেট প্রচণ্ড চাপ নিতে পারবে কিনা তা বোঝার চেষ্টা হয়েছিল সেই পরীক্ষাগুলোতে। SN8 মডেলের 50 মিটার দীর্ঘ এই মহাকাশ যানে কোনো যাত্রী ছিল না। ইলন মাস্ক জানান, রকেটের জ্বালানি সিস্টেমে সমস্যা হওয়ার কারণে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়। স্টারশিপ নামের এই রকেট প্রকল্প মহাকাশ নিয়ে ইলন মাস্কের সবচেয়ে বড় প্রকল্প। এটি নিয়ে মাস্কের ধাপে ধাপে পরিকল্পনাও রয়েছে। বিশাল আকৃতির উপগ্রহ নিয়ে এই রকেট পৃথিবী প্রদক্ষিণ করবে, বিভিন্ন শহরে যাত্রী পরিবহন করবে এবং সবশেষে মঙ্গল গ্রহে মানুষের আবাস গড়ে তুলবে। মাস্ক আশা করছেন, এই প্রকল্প সফল হলে মহাকাশ যাত্রার অর্থনীতি পরিবর্তন হয়ে যাবে। স্টারশিপ পৃথিবীর কক্ষপথে 100 টনেরও বেশি ভার বহন করতে পারবে। এর ফলে মঙ্গল গ্রহ ও চাঁদে মানুষ সহ বিভিন্ন উপকরণ পরিবহনও সম্ভব হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ইতিমধ্যেই চাঁদে স্টারশিপ অবতরণ করা যাবে কিনা তা নিয়ে পরীক্ষা করতে ইলন মাস্ককে অনুরোধ জানিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।